ডাউন সিনড্রোম শিশু বলতে আসলে কি বোঝায়? নর্মাল পার্সনের ক্ষেত্রে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে এক্সট্রা থাকে। ওদের ক্ষেত্রে হার্টের সমস্যা থাকে, আচ্ছা, তো বারবার দেখা যায় যে ঠান্ডা কাশি লেগে থাকে, ডেভেলপমেন্টাল ডিলে থাকে, যেমন 3 মাসে একটা বাচ্চার নেক কন্ট্রোল আসবে কিন্তু ওর হবে না। আচ্ছা, তারপর 6 মাসে বসবে, ও বসতে পারবে না, মাসেলগুলা অনেক উইক থাকে, যেটা বলে বাবা মারা বলে যে তুলতুলা থাকে, অনেক হাইপোটনিক। বেশি নরম টোনটা আপনার মাসেল যেমন শক্ত হচ্ছে, টোনটা বোঝা যায়, ওদের ক্ষেত্রে একদম তুলতুলা, ধরলেই বুঝবেন। কেন হয় আসলে ডাউন সিনড্রোম? বাবা মায়ের যে কারো জেনেটিক্সে ছিল ক্রোমোজোমাল ডিফেক্ট, এটা ক্যারি করে আসছে। কোন ধরনের লক্ষণ বা শারীরিক কোনো বৈশিষ্ট্য দেখে বোঝা যায়? ফেসের ক্ষেত্রে যেটা হয়, ফ্ল্যাট নোজ থাকে, ফ্ল্যাট ফেস হয়, তারপরে চোখে কিছু চেঞ্জেস থাকে, হাতে নর্মালি আমাদের 3টে ক্রিজ থাকে, ওদের ক্ষেত্রে সিঙ্গেল ক্রিজ হয়, তারপর পায়ে আঙ্গুল, তারপর হাতের আঙ্গুলগুলো শর্ট হয়। ওদের কি কথা বলা বা এমনি স্বাভাবিক কর্মকাণ্ড তো স্বাভাবিক করতে পারে যদি আপনি থেরাপিটা। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিফ আজমি। আমাদের আজকে আলোচনার বিষয় ডাউন সিনড্রোম শিশুর যত্ন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার সাজেদা সুলতানা, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে কথা বলবো। আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাউন সিনড্রোম শিশু বলতে আসলে কি বোঝায়, কারা? ডাউন সিনড্রোম তো আসলে কোনো রোগ না, এটা একটা সিনড্রোম, ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলি আমরা। নর্মালি আমাদের নর্মাল পার্সনের ক্ষেত্রে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে এক্সট্রা থাকে। তার মানে কি 46-এর জায়গায় 47টা হয়। তো মোস্টলি 3 ধরনের ডাউন সিনড্রোম থাকে। কমনলি আমরা যেটা পাই ট্রাইসোমি 21 ক্রোমোজোমের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে 23rd পজিশনে গিয়ে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকে। এটাই মোস্টলি কমন। এছাড়া ট্রান্সলোকেশন থাকে, আরেকটা হচ্ছে মোজাইক ডাউন সিনড্রোম যেটা বলি আর কি। কেন হয় আসলে ডাউন সিনড্রোম শিশুর জন্ম? এটা তো আসলে এক্স্যাক্ট কজ জানা নেই, যেহেতু জেনেটিক ডিসঅর্ডার। এটা বাবা মায়ের যে কারো জেনেটিক্সে ছিল ক্রোমোজোমাল ডিফেক্ট, এটা ক্যারি করে আসছে। কোন ধরনের লক্ষণ বা শারীরিক কোনো বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে শিশু ডাউন সিনড্রোমে? ডাউন সিনড্রোম এট বার্থই বোঝা যায়, কিছু ক্লিনিক্যাল ফিচার্স দেখে। যেমন ফেসের ক্ষেত্রে যেটা হয়, ফ্ল্যাট নোজ থাকে, ফ্ল্যাট ফেস হয়, তারপরে চোখে কিছু চেঞ্জেস থাকে, হাতে নর্মালি আমাদের 3টে ক্রিজ থাকে, ওদের ক্ষেত্রে সিঙ্গেল ক্রিজ হয়, তারপর পায়ে আঙ্গুল, তারপর হাতের আঙ্গুলগুলো শর্ট হয়, গ্যাপ থাকে অনেক বেশি। তারপরে সবাই দেখতে মোটামুটি একই রকম। আপনি বড় হতে হতে দেখা যায় যে আইডেন্টিফাই করা যায় যে ডাউন সিনড্রোমের বাচ্চাদের। আচ্ছা, হাইটটাও কম থাকে। এটা কি ছোটবেলায় যদি শনাক্ত করা যায় তাহলে কি ওদের মানে দ্রুত চিকিৎসা করলে ভালো হওয়ার সুযোগ আছে? ছোটবেলায় যেটা হয় যে ওদের ক্ষেত্রে হার্টের সমস্যা থাকে, আচ্ছা, তো বারবার দেখা যায় যে ঠান্ডা কাশি লেগে থাকে। যদি অ্যাট বার্থ কোনো পেডিয়াট্রিশিয়ান ডায়াগনোস করতে পারে, সেক্ষেত্রে কিছু প্রিভেন্টিভ মেজার থাকে যে কিভাবে সাপোর্ট করা যায় বাচ্চাটাকে। যেমন কার্ডিয়াক প্রবলেম থাকলে ওদের বারবার শ্বাসকষ্ট হয়, তারপরে হচ্ছে গিয়ে পালমোনারি হাইপারটেনশন বলে আমরা, সেক্ষেত্রে কমপ্লিকেশন হয় আরও। তারপরে কনস্টিপেশন হয় ওদের, কিছু প্রবলেম থাকে। তারপর থাইরয়েড প্রবলেম, যেমন আপনারা জানেন যে অ্যাট বার্থ যদি হাইপোথাইরয়েডিজম আমরা ডায়াগনোস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেকটাই এই যে নিউরো ডেভেলপমেন্টাল যে ডিলেগুলো হয়, ওটা অনেকটাই কিন্তু প্রিভেন্টেবল। হাইপারথাইরয়েডিজম হতে পারে, কিন্তু মোস্টলি হাইপোথাইরয়েডিজম হয়। তারপরে হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে থাকে, যেমন 3 মাসে একটা বাচ্চার নেক কন্ট্রোল আসবে কিন্তু ওর হবে না। আচ্ছা, তারপর 6 মাসে বসবে, ও বসতে পারবে না, মাসেলগুলা অনেক উইক থাকে, যেটা বলে বাবা মারা বলে যে তুলতুলা থাকে, হাইপোটনিক। অনেক বেশি নরম টোনটা আপনার মাসেল যেমন শক্ত হচ্ছে, টোনটা বোঝা যায়, ওদের ক্ষেত্রে একদম তুলতুলা, ধরলেই বুঝবেন, নরম। আচ্ছা, উইক থাকে। তো এরা কি মানে ডাউন সিনড্রোমে যে শিশুরা, ওদের স্বাভাবিক জীবনযাপনে কি সমস্যা হয়? সমস্যা বলতে কিছু কমপ্লিকেশন থাকে, একটু ডিলে হলেও কিন্তু আলটিমেটলি ওরা কিন্তু সবকিছুই করতে পারে। আচ্ছা, তো এটার জন্য আমি সবসময় যেটা বলি, ফার্স্ট প্রাইমারি থেরাপিস্ট কিন্তু প্যারেন্টস।
তার আগে আমাকে জন্মের পরপরই মাকে কনগ্রেচুলেট করতে হবে যে ইউ আর দ্য মাদার অফ আ চাইল্ড, যাকে আপনি কিনা আপনি সাপোর্ট করলে অনেক দূর যেতে পারেন। আচ্ছা স্পেশালি বলে যে লাভ অ্যান্ড কেয়ার খুব জরুরি। আচ্ছা, যত্নটা খুব জরুরি। খুব জরুরি। আর এদের চিকিৎসাটা কি? চিকিৎসা এটা তো আসলে রোগ না, যার যেমন যেমন অ্যাট বার্থ আপনার কিছু ব্লাড টেস্ট করতে হবে, সিবিসি করে আমরা টিএসএইচ লেভেলটা করি, তাহলে তখনই বুঝলাম যে ব্লাডে কিছু চেঞ্জ আছে কিনা। থাইরয়েডের প্রবলেম হলে থাইরয়েডের হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট দিলাম। তারপর টাইম টু টাইম ফলো আপে আসতে হয়। যেমন কার্ডিয়াক প্রবলেম 50% বাচ্চার ক্ষেত্রে কার্ডিয়াক প্রবলেম হয়, সেক্ষেত্রে তার মানে সব বাচ্চা কিন্তু মারমার প্রেজেন্ট করবে না, আমাকে একদম রুটিনলি ইকোকার্ডিওগ্রাম করতে হবে, করে সেই অনুযায়ী আমাদের কার্ডিওলজিস্ট দেখবে এবং সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিবে। তারপর বারবার যে ঠান্ডা কাশি হচ্ছে এটার জন্য সাপোর্টিভ, তার মানে কি সবসময় একটা টিম ওয়ার্কের মধ্যে থাকতে হয়। তারপর চোখে প্রবলেম হয়, তাহলে আই স্পেশালিস্ট দেখাতে হবে। চোখে ক্যাটারেক্ট হতে পারে, গ্লুকোমা, তারপরে রিফ্র্যাক্টরি এরার, ওদের কিন্তু চশমা লাগে অনেক আর্লি। তারপরে হচ্ছে নেজাল, ওদের স্লিপ অ্যাপনিয়া হয়, কিন্তু ধরেন 3-4 বছর বয়স থেকে দেখা যায় সারা রাত ঘুমালো না, দিনের বেলা এমনি কোথাও গিয়ে ঘুমায় পড়ে থাকলো, এটা বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেক্ষেত্রেও সাপোর্ট করা যায়। তারপর এই যে মাসেল টোনটা কম, এটার জন্য ফিজিওথেরাপি মাস্ট। আচ্ছা, তারপর স্পিচ ডিলে হয়, স্পিচ থেরাপি লাগে ওদের ক্ষেত্রে। এমনিতে কাউন্সিলিংও প্রয়োজন হয়? কাউন্সিলিং তো ফার্স্ট অফ অল, ওই যে বললাম কনগ্রেচুলেশনস, তখনই আমি তো ওনাকে ওয়েলকাম করলাম। মানে বাবা মাকে কাউন্সিলিং করতে হবে মাস্ট, নলে তো প্রথমেই ওরা ভেঙে পড়ে। আপনি একটা ডাউন সিনড্রোমের বাচ্চা মানেই তো ওরা ভাবে যে শেষ। হ্যাঁ, ওই ধরনের প্রতিবন্ধকতা। হ্যাঁ, আর স্পেশালি আমি আমাদের দেশে বলবো যে সোশ্যালি আমরা প্রথমে একটা লুক দেই, এবং আমাদের বাচ্চা, আমরা যেসব বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, বাচ্চারা বুঝে কিন্তু আপনার লুক, আপনি যে একটা লুক দিলেন না, ওইটা কিন্তু নেগেটিভ ভাইব। তো ওদের সাথে বি পজিটিভ, লুকটাও আপনার। এখনো তো আমাদের একটা স্টিগমা আছে, এখানে কি করার উচিত? সোশ্যালি অ্যাকসেপ্টেবিলিটি এখনো আসলে হয় নাই, কিছু কাজ করছে সোসাইটি, ডাউন সিনড্রোমের সোসাইটি আছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা হসপিটালে যদি আমরা ওদের জন্য একটা সাপোর্টিভ সেন্টার রাখি, কারণ ওরা কিন্তু জেনারেল পেশেন্টদের সাথেই কিন্তু সিরিয়ালি ইমার্জেন্সি দেখাচ্ছে, ওয়াই নট যে ওদের জন্য আমরা একটা আলাদা সাপোর্ট, কারণ ও তো প্রায়ই আসতে হবে হসপিটালে, ওর ইনফেকশন থাকবে, স্পেশাল কেয়ার করা ব্যবস্থা করা। তবে এই বাচ্চাগুলো দেখা যায় বড় হতে প্রথম দিকে কিন্তু পুয়ার গ্রোথ থাকে, পরের দিকে একটু ওবেজ হয়ে যায়। আচ্ছা, তো পুয়ার গ্রোথের টাইমটাতে যেমন আয়রন সাপ্লিমেন্টস, ক্যালসিয়াম এগুলা দিতে হয়, তারপরে অ্যানুয়াল কিছু ইনভেস্টিগেশন, এগুলা যদি আমরা হসপিটালগুলোতে ওদের জন্য কিছু সাপোর্ট রাখা যায়, যে অ্যানুয়ালি এই বাচ্চাগুলো এই টেস্টগুলো করবে, আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি, গভর্নমেন্ট থেকেও করতে পারে। আপনি একটা শুরুতে আমাদের বললেন যে ডাউন সিনড্রোম জেনেটিক একটা বিষয়, তাহলে কি কারো যদি একটা বাচ্চা ডাউন সিনড্রোমে থাকে, আরো কি বাচ্চা এরকম ঝুঁকি থাকে? ঝুঁকি থাকে, কিন্তু নট নেসেসারিলি যে হবেই, নর্মাল বাচ্চাও হয়। এবং এদের ক্ষেত্রে আমরা যতগুলো বাচ্চা পেয়েছি এই পর্যন্ত, অন্য সিপগুলো কিন্তু অনেক অ্যাডোরেবল, মানে এই বাচ্চাগুলোকে অন্যভাবে কেয়ার করে। বড় বাচ্চাটা ধরেন অনেক বড় ডাউন, কিন্তু 4-5 বছরের বাচ্চা ও এমন ভাবে কেয়ার করছে যে অ্যাজ ইফ ওই মা। মানে ফ্যামিলি সাপোর্টটা খুব ভালো থাকে আর কি, হেলদি বাচ্চাগুলা। এদের আসলে যত্নটা খুব জরুরি। যত্নে আসলে কি করতে হবে? যত্ন বলতে কি, ওদের সাথে কিন্তু ওরা কিন্তু খুব ফন্ড অফ মিউজিক বলে। আপনি আপনার বডি পোশ্চার, আপনি যদি মুখ এরকম করে থাকেন, ও কিন্তু ইয়ে করবে। যখনই আপনার অ্যাক্টিভিটিস দেখাবেন ওদের সাথে, ও কিন্তু আপনার সাথে ওটা এনজয় করবে। তার মানে কি, নর্মালি তো আমরা বাচ্চাদেরকে আদর করি, কিন্তু ডাউন্স বাচ্চা আমার কাছে স্পেশাল বাচ্চা, ওর জন্য আমি স্পেশাল মুভমেন্ট, স্পেশাল কিছু করা ওরা খুব এনজয় করে। যেমন কেউ ড্রয়িং এ ভালো হয়, কেউ মিউজিকে ভালো হয়, কে কিসে ভালো, এটা কিন্তু আইডেন্টিফাই করবে প্যারেন্টস। তার মানে কি, প্যারেন্ট টু প্যারেন্ট যদি আপনি কাউন্সেলিং করে দিতে পারেন, ম্যাক্সিমাম সাপোর্ট কিন্তু বাসাই সম্ভব। আচ্ছা, তো মানে সে কিসে দক্ষ এটা খুঁজে বের করলে এবং তার মতো করে ওকে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এবং এদের গড় আয়ু নিয়ে একটা কথা আছে, আসলে চিকিৎসা বা কেয়ারটা হলে এদের গড় আয়ুটা কিরকম হয়? ওদের গড় আয়ু আগে তো আসলে কম ছিল, এখন তো 60 ইয়ার্স পর্যন্ত লাইফ এক্সপেক্টেন্সি বলে। আচ্ছা, তাহলে তো সাধারণ সেই ক্ষেত্রে। এবং আপনি বললেন আরেকটা কথা বললেন যে ওরা কি সম্ভব কিনা নরমাল, ওরা এখন সবকিছুতেই করছে। আপনি যদি স্পিচ ডিলের জন্য স্পিচ থেরাপি দেন, আপনি বডি উইকনেসের জন্য আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন,
দিচ্ছেন। আচ্ছা, ওদের কান হিয়ারিং প্রবলেম থাকলে হিয়ারিং প্রত্যেকটা দেখেন আপনি চোখ, কান, নাক, তারপর কার্ডিয়াক প্রবলেম সব কিছুরই আপনি সাপোর্ট দিচ্ছেন। দিলে একটা বাচ্চা কেন, হ্যাঁ হয়তো ডিলে হয়, বাট ওরা নর্মাল লাইফ লিড করে। ওদের জন্য কি আলাদা স্কুলে দরকার হয় নাকি সাধারণ স্কুলে? এটা আসলে উচিত হচ্ছে প্রথম দিকে প্রি স্কুল, যেটা উইথ স্পেশাল নিডস, এটা যদি আমরা শুরু করতে পারি তাহলে স্পেশাল স্কুলের প্রয়োজন পড়ে না। আচ্ছা, প্রি স্কুলে ওকে এমনভাবে আমি রেডি করে দিব যাতে ও স্কুলেও অন্য 10টা বাচ্চার সাথে একই রকম অ্যাক্টিভিটিস করে। তো আমরা কি করি, ধরেই স্কুলে দিয়ে দিচ্ছি। আর ডাউনস মানে সবাই আমরা একটা লুক দিচ্ছি, এটা করা যাবে না। আচ্ছা, তার মানে ওদেরকেও সমাজের একটা অংশ ভেবে সেভাবেই ট্রিট করতে হবে। হ্যাঁ, মানে এই ম্যান পাওয়ারটা ইউজ করা সম্ভব যদি আমরা ছোটবেলা থেকে ওভাবে ইয়ে করি। তো ডক্টররা তো আমরা করছি, আমরা চাই সোশ্যালি যাতে সবাই ওদেরকে অ্যাকসেপ্ট করে নেয়। সোশ্যালি সবাই যদি আমরা সাপোর্টিভ হয়, প্যারেন্টসও কিন্তু স্টিগমাটাইজ হয় না, প্যারেন্টসও একটা সাপোর্ট পায়। ওদেরকে চিকিৎসাটা তো আপনি যেটা বললেন যে ওদের যখন যে লক্ষণ দেখা যায় সেই অনুযায়ী চিকিৎসা। এমনিতে ডাউন সিনড্রোমের আলাদা কোনো চিকিৎসা নাই না? আলাদা সিনড্রোম মানে কি, ওটা অনেকগুলা কম্পোনেন্ট। আচ্ছা, এটা তো রোগই না। রোগই না। আপনার কার্ডিয়াক প্রবলেম হচ্ছে কার্ডিয়াক সাপোর্ট পাচ্ছেন, হাইপোথাইরয়েড হচ্ছে হাইপোথাইরয়েড, কনস্টিপেশন হয় ওদের খুব, কারণ খাবারটা তো প্রপার ও সোয়ালোইং করতে পারে না, ও মাসেল তো এখানে আপনার কাজ করছে না প্রপার। ফিডিং প্রবলেমের জন্য পানিটা, ফ্লুইড ইনটেকটা ওদের হয়তো ওভাবে হচ্ছে না। কনস্টিপেশনের জন্য আপনি কনস্টিপেশনের ট্রিটমেন্ট দিচ্ছেন। প্রত্যেকটা সাপোর্ট যদি দেয়া যায় তো কমপ্লিকেশন নাই। তাহলে খাবারটা আসলে কি হবে ওদের জন্য? আলাদা খাবার না, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট, তবে স্পেশালি আয়রন রিচ, ক্যালসিয়াম রিচ, যেমন প্রোটিনটা দিতে হবে। এখন দেখা যায় যে ওবেসিটির ক্ষেত্রে তখন আমরা হচ্ছে গিয়ে নিউট্রিশনাল অ্যাডভাইস যেটা বলে, কিন্তু ইনিশিয়ালি প্রবলেমটা হয় ফিডিং প্রবলেমটা, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনি বললেন যে একটু বড় হয়ে গেলে ওবেসিটির প্রবলেমটা হয়, তখন লেট ইনফ্যান্সি যেটা বলে আর কি, আর্লিতে হচ্ছে আপনার পুয়ার থাকে, লেট ইনফ্যান্সিতে ওবেসিটির জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসেও ওদের কিছু রেস্ট্রিকশন আছে। ওরা যেমন সব ধরনের খেলা কিন্তু অ্যালাউড না। আচ্ছা, ওদের কিছু জয়েন্ট প্রবলেম হয়, স্পাইনাল কর্ড প্রবলেম হয়, যেমন ফুটবল টুটবল এগুলো খেলতে পারবে না। এগুলো খেলতে গেলে ওদের স্পাইন প্রবলেমগুলো হলে একদম বেড রিডেন। ওদের কি কথা বলা বা এমনি স্বাভাবিক কর্মকাণ্ড তো স্বাভাবিক করতে পারে যদি আপনি থেরাপিটা, আচ্ছা, মানে স্পিচ থেরাপি জরুরি। থেরাপিটা আসলে কি একেবারে জন্মের কত বছরের মধ্যেই শুরু করা উচিত? এটা তো আসলে ওই যে 3 মান্থের মধ্যে তো নেক কন্ট্রোল অনেক বাচ্চার আসে না, উইক থাকে, অবশ্য সবাই নোটিসও করে না। তো সেই ক্ষেত্রে আমরা ফলো আপে রাখি ডেলিভারি। বাবা মার আসলে কোন বিষয়টা খেয়াল করা উচিত যে আমার বাচ্চা স্বাভাবিক কিনা, ডাউন সিনড্রোম বা অন্য কোনো ডিসঅর্ডারে ভুগছে কিনা, এটা কি কোন বয়স থেকে বাবা মার সতর্ক হতে হবে? এটা যেমন ডেলিভারি পরপর তো একটা লুক, এটা যেমন ডক্টর যদি না মিস করেও যায়, হ্যাঁ, কারণ সব বাচ্চা কিন্তু হসপিটালে আমাদের জন্মাচ্ছে না, এখনো 50% বাচ্চা আমাদের বাড়িতে জন্মাচ্ছে। সেই বাবা মাদের কি করা উচিত? সেই বাবা মাদের ক্ষেত্রে প্রথমেই তো ওরা তো কিন্তু ভ্যাকসিনের জন্য যায় 6 সপ্তাহে। 6 সপ্তাহে ভ্যাকসিন দিতে গেলে কিন্তু একটা ফলো আপ নিতেই পারে যদি আপনি ইনিশিয়ালি নাও নেন। 3 মাসের মধ্যে একটা ফলো আপ নিলেও বুঝতে পারবে যে ওই বাচ্চাটা নেক কন্ট্রোল হচ্ছে না, ধরলে নরম অনেক, অন্য বাচ্চাদের থেকে একদমই নরম থাকে ওরা। তখনই কি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? তখনই পরামর্শ, যেমন 3 মাসে নেক কন্ট্রোল না আসলে আমরা আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, ওখানে আমরা ফিজিওথেরাপির জন্য পাঠাই। ওখানে শুধু ফিজিওথেরাপি না, ওখানে আপনাকে কাউন্সিলিং করবে ফার্স্ট অফ অল, তারপর বাচ্চাকে লুক দিবে যে ও 3 মাসে কতটুকু হয়, 6 মাসে কি করা উচিত, 1 বছরে কি করা উচিত। যখন দেখবে যে এই সেক্টরেও ডিলে, তারপর হিয়ারিং অ্যাসেসমেন্ট করা হয়, তার মানে ও হিয়ারিং প্রবলেম। ভিজুয়াল অ্যাসেসমেন্টের জন্য আমরা হচ্ছে চোখটা এক্সামিন করছি, তার মানে কি অনেক আর্লি ডিটেকশন হচ্ছে, আর্লি সাপোর্ট পায়। যাদের আর্লি ডিটেকশন হয় না তাদের আসলে কি ধরনের সমস্যা হয়? তাদের ওই যে শ্বাসকষ্ট নিয়ে আসে, ইভেন আইসিইউতেও ছিল। আমার ইন্টার্নশিপে মনে আছে আমাদের একটা বাচ্চা পুরো বছর জুড়ে আসতো, এবং ডাউন সিনড্রোম আমার মনে হয় ওখান থেকেই পড়া, ও আমার জন্য একটা বুক ছিল। আচ্ছা, ও সারা বছর শ্বাসকষ্ট, উইজিং হয়, ওদের নেবুলাইজ করতে হয়, সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ ডিজিজগুলো হয়। তারপর কনস্টিপেশন হলে মা নিয়ে আসতো সাপোজিটর দাও, মানে সাপোর্ট যদি দেয়া যায় আমি বলবো যে ডাউন সিনড্রোম কোনো রোগ না। আচ্ছা, এটা একটা কথা বলে যে স্টার্ট লো গো স্লো। আচ্ছা, ওরা বাইরে একটা লেকচার করেছিলাম, তো স্টার্ট লো, ওরা লো ভাবে করলেও স্লোলি গেলেও আলটিমেটলি ডেস্টিনেশনে ওরা পৌঁছে।
আচ্ছা আচ্ছা। তো হতাশ হওয়ার কিছু নাই। আমাদের দেশে তো এখন আমরা দেখছি যে ডাউন সিনড্রোমের মানে শিশু ডাউন সিনড্রোমে আক্রান্ত কি বলা যায় এটাকে, নাকি ডাউন সিনড্রোম শিশু? ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম বেবি। তো এই বেবিগুলো তো আমাদের এখন আসছে চিকিৎসকের কাছে, আপনারা তো পাচ্ছেন। হ্যাঁ, চেম্বারে। আপনারা কিরকম পান হসপিটালে বা চেম্বারে? ওভাবে তো আসলে তবে ভালোই আসে, মানে মোটামুটি অনেক ডাউন সিনড্রোম পাচ্ছি আমরা। এটা কি আগের তুলনায় বেড়েছে, নাকি আগে এত হসপিটালে আসতো না? এত আসতো না, এখন সচেতনতা অনেক বেশি। আচ্ছা, এটা একটা ভালো দিক যে সচেতনতা বেড়েছে। তো আপনি যেটা বারবার বলছেন যে ওদেরকে সমাজের অংশ করতে হবে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো বাবা মা এবং সোসাইটির জন্য আসলে কি করা উচিত, কি করলে ওদের সমাজের অংশ? ওই লোকটা দিব না আমরা। আচ্ছা। আর ওদেরকে লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা খুব জরুরি এখানে। ওদেরকে টাচ করা, ওদেরকে ফিল করানো যে কারণ ও কিন্তু বুঝে ও কিসে সাফার করছে, কাজে ও টাচ করেন বেশি বেশি, ভালোবাসেন। আর যত্ন তো করবেনই, আপনি আপনার সন্তান যত্ন করবেনই। আমরা সোসাইটিও কেন আমরা যত্ন নিব না, কারণ আমার বাচ্চাটাও এরকম হতে পারতো। তাহলে আমরা সোশ্যালি ওটাকে স্টিগমাটাইজ না করে আমরা সবাই মিলে ওদেরকে সাপোর্ট করি, তাহলে অনেক দূর যাবে ওরা। আমি তো বলবো যে একটা সুস্থ বাচ্চাও এত ভালো করে না যতটুকু একটা ডাউন সিনড্রোমের বাচ্চা করে, কারণ এটা ওর জন্য চ্যালেঞ্জ থাকে। আচ্ছা, তার মানে ওদেরকে বোঝা হিসেবে না দেখে স্বাভাবিক মানুষের মতো ওদের সঙ্গে আচরণ করলে ওরা অনেক দূর যেতে পারবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।